আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শেষ, বুধবার পর্যন্ত মুলতবি। এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ জারি করল সরকার। এবং লিবিয়ায় মিলিশিয়া নেতায় নিহত, গোলাগুলি সংঘর্ষ, বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি। স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। সংবাদের পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিকুন এম হোসেন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না বলে এক বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত 12:15টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত 12 মে প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। ওই আইন ও প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলোর নেতা, কর্মী ও সদস্যদের জন্য প্রযোজ্য হবে। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাত এই অধ্যাদেশ জারি করা হয়। জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে অন্যান্য পরিবর্তন ছাড়া হয়েছে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে অ্যাডমিন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। অধ্যাদেশে বলা হয়, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডার ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি চলছে। জামায়াতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন। আদালত কক্ষে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত রয়েছেন। এর আগে গত 7 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আপিল বিভাগ। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল হয়। এবারে দেশের গাজীপুরে প্রতিনিয়ত জীববৈচিত্র্য ধ্বংস করে বনভূমি দখল করে নিচ্ছে শিল্প কলকারখানা। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানে গেলে তেমন একটা সফলতা পায় না বন বিভাগ। দখলদাররা উচ্চ আদালতে মামলা করে বছরের পর বছর উচ্ছেদ অভিযান আটকে রাখে। বন কর্মকর্তারাও একই কথা বলছেন, মামলা জটিলতায় উচ্ছেদ কার্যক্রম আটকে যায়। বিস্তারিত আরিফ খান আবিরের রিপোর্টে।
অনুসন্ধানে দেখা গেছে শুধু গাজীপুরের শ্রীপুর রেঞ্জ এলাকায় ৩০ থেকে ৪০টি শিল্প কলকারখানা প্রায় ১৫০ একর বনভূমি দখল করে রেখেছে বহু বছর ধরে। প্রত্যেকটি কারখানার বিরুদ্ধে মামলা করেও বন বিভাগ ভূমি উদ্ধার করতে পারেনি। এসব মামলা নিষ্পত্তি সহ নানা প্রতিবন্ধকতার কারণে উচ্ছেদে যেতে পারে না বলে স্বীকার করছেন বন বিভাগের এই কর্মকর্তা। হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে সেখানে যে ওনারা ওনাদের যে জমির যে মালিকানা কাগজ দলিল এগুলো হচ্ছে দেখান, সেক্ষেত্রে তারা যেহেতু একটা দলিলের অধিকারী, সেক্ষেত্রে আদালত হয়তো কিছুদিন সময় দেয় যে অস্থায়ী স্ট্যাটাস কিউ বা স্থায়ী স্ট্যাটাস কিউ, সে ভিত্তিতে আসলে আমরা উচ্ছেদে যেতে পারছি না। অনেক জায়গায় রিট মোকদ্দমা দেওয়া আছে, রিটগুলো যদি সলভ না হয় সেক্ষেত্রে তো আমরা উচ্ছেদে যেতে পারবো না। দখলদারদের তালিকায় রয়েছে প্রায় ৩০ থেকে ৪০টি শিল্প প্রতিষ্ঠান। তবে দখলের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কোনো কারখানা কর্তৃপক্ষ। বনভূমি থেকে শিল্প মালিকদের উচ্ছেদে সক্ষম না হলেও কোনো রকম সময় না দিয়ে সম্প্রতি বন বিভাগের পক্ষ থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় কিছু দরিদ্র জনগোষ্ঠীর বসতি। সবার কাছেই বন্ধ জমি আছে, বাট এরকম দেখি নাই কোনো বহুতলা ভবন খাসে হইতে দেখি নাই বন বিভাগে। এই জমি অনেকবার মাফামাফি হয়েছে, এলাকা সার্ভিয়ার যারা আছে তারা ওইদিকে তো মাফান্না কইছে যে এখন তো খাস করছে, আমার ওই জায়গাটা খাস করছে, ওই জায়গাটা খাস করছে। আপনি না জানি আলবা উনিরে আমি জিজ্ঞাসতাম যে দুধের দাগটা কোন দুধের দাগটা ওইটাও ধরনে ওইটা যতটুকু পড়বো এটা অতটুকু হইব। এই তো পুরুষটাররা একটা আইছে না, ইনো আইতো দুজিতে তো আমার দেওয়ার কাঙ্কে আমরা আনার সুযোগ দিছে না, কার জায়গা না আমগো দূর জায়গা যেহেতু না এই কিস্তি চালান লাগবো, এই কষ্ট করে ঘর বাড়ি রাখবো। এই যারা ওখানে দাগ দেওয়া গেছে পরে যারা বাদে আমরা জানছি পরে কাগজ টাগজ সব রেডি হচ্ছে, একদিনের ভিতরে পরে সব বাহন এসব বিষয়ে কথা বলতে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরিফিনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর। বরিশাল নগরীতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী 2 ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার নগরীর সিএনবি 1 নম্বর পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নগরীর কালুসা সড়কের বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমান এবং করিমকুটির এলাকার বাসিন্দা ইমরান হোসেন। তারা উভয়েই পেশায় ঠিকাদার ছিলেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, কাজীপাড়া এলাকা থেকে মোটরসাইকেল যোগে বের হয়ে সিএনবি পোল এলাকায় পৌঁছালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে 2 নারীকে মারধরের ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তরা হলেন বলাই মহন্ত, রাখাল মহন্ত, দোলাল মহন্ত। ভুক্তভোগী বিন্দু রানী বলেন, বসতবাড়ির জমি নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল তাদের। তারই জের ধরে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে দীর্ঘদিন ভারতীয় চোরাচালান ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এছাড়া সিলেট তামাবিল মহাসড়কের সবচেয়ে বড় যানজটের স্থানও ছিল এই বাজার। সম্প্রতি সেনাবাহিনীর এলাকায় কঠোর অবস্থান নেয়ায় চোরাচালান ব্যবসা সীমিত হয়ে পড়েছে এবং যানজটও নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনী ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে চোরাচালানকারীদের কেন্দ্র ঘুরিয়ে দেয়। ফলে তারা হরিপুর ছেড়ে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার প্রত্যন্ত এলাকায় সরে যায়। তবে সেখানেও সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার চোরাচালান পণ্য আটক হয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আগের অভিযানগুলো চোরা কারবারিদের হামলায় ব্যর্থ হলেও সেনাবাহিনীর কঠোর অবস্থানে পরিস্থিতি বদলে যায়। এছাড়া সড়কের জমিতে গড়ে ওঠা 110 অবৈধ দোকান ও 10 খাবার হোটেল উচ্ছেদ করে সেনাবাহিনী। হরিপুর এখন প্রায় চোরাচালান মুক্ত এবং যানজটহীন একটি স্থানে পরিণত হয়েছে। কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। আর্মির উপরে একটু মানি হইল নির্যাতন করা, এখন বর্তমানে অনেক ঠান্ডা, এখন কোনো ধরনের প্রশাসনিক দিক দিয়া কোনো ধরনের হয়রানি করা অন্য, এখন বর্তমানে পরিস্থিতিটা অনেক আগটাকি অনেক ভালো। বাংসুরের পরে এখন বর্তমানে বাজারেও মানুষ আইডিয়া বাজার বালা চলে গেছে। গত কয়েকদিন আগে যে বাজার ভাঙচুর হয়েছে, ভাঙচুর হওয়ার পরে বাজারও মানুষ আইছে না। এখন বর্তমানে বাজার মুখী মানুষ হয়েছে, আর প্রশাসনে কোনো হস্তক্ষেপ করেন না।
এখন বর্তমানে মানুষ শান্তিতে বসবাস করে এবং বাজার করে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সাবেক হেডমাস্টার খুরশেদ আলম ও ভারপ্রাপ্ত হেডমাস্টার নূরে আলমের রেষারেষিতে ছাত্রদের মাঝে উত্তেজনা বিরাজ করছে, ফলে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ। এ বিষয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আলমের সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ কবির হোসেন মিল্টন বিদ্যালয়ে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন। কোন রকম রাজনীতিকরণ কোনো বিষয়ে যেন আপনাদের সন্তানরা অংশগ্রহণ না করে সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এবং স্কুলটা আমাদের স্কুল, এটা আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের গর্ব। এই স্কুলে আমি অনেক কিছু পরিকল্পনা নিয়েছি, আমাকে প্লিজ একটু সুযোগ দেন, আমি যেন মানে স্কুলটাকে আমার স্বপ্নের দ্বার প্রান্তে পৌঁছানোর বেসটা অন্ততপক্ষে তৈরি করতে পারি, সে সুযোগ। এবারে বাণিজ্য সংবাদ। তীব্র গ্যাস সংকটে রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে এতে ভোগান্তিতে পড়েছে 12টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় থাকছে না গ্যাস। গত কয়েক মাস ধরে রাত 3টার সময় গ্যাস আসলেও ভোরেই চলে যায়। এমন পরিস্থিতিতে সমাধান দূরের কথা, উল্টো অপারগতার কথা স্বীকার করলেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শরীফুল ইসলাম সুমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। জ্বলছে না চুলা, বন্ধ রান্না, দিনের পর দিন এভাবেই চলছে রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জের বাসিন্দাদের জীবন। গত কয়েক মাস ধরে তীব্র গ্যাস সংকটের চরম ভোগান্তিতে রয়েছেন 12টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা দূরের কথা, রাতেও মিলছে না গ্যাস। মাঝরাতে কিছুটা সময় গ্যাস পাওয়া গেলেও তা খুবই অল্প। এতে করে রান্নাবান্না অনেকটাই বন্ধ। বাধ্য হয়ে অনেকেই সিলিন্ডার কিনে চালাচ্ছেন দৈনন্দিন জীবন। গ্যাস সারাদিনও থাকে না, রাত্রে আপনার 12টা-1টা বাজলে একটু আসে। রাইতে তো মানে কয়জনের রান্না বাড়া সম্ভব, রাত জায়গা গ্যাস থাকে তো লাগাইছে, রান্না করেন কেন? গ্যাস আসে না তো কি করুন? আমরা তো এখন এই এলপি গ্যাসে রান্না করি, কারেন্টের চুলায় রান্না করি। আমরা সীমিত আয়ের মানুষ, আমরা দেখা গেল আমাদের একটা এলপি কিনতে হয় 1500-1550 টাকা দিয়া। অবশ্য গ্যাস না পেলেও প্রতি মাসে ঠিকই সরকার নির্ধারিত গ্যাস বিল দিতে হচ্ছে গ্রাহকদের। এতে করে তীব্র হচ্ছে গ্রাহকদের ক্ষোভ। আমরা গ্যাস বিল ঠিকই দিতেছি, কিন্তু আমরা গ্যাস ব্যবহার করতে পারতেছি না। গ্যাসের প্রেশার আমাদের যাতে আমাদের দেয়, আমরা বিল দিচ্ছি, অথচ আমরা কিন্তু সাফারার, আমরা খুব ভুক্তভোগী মানুষ। কিন্তু আসলে খুব আস্তে আস্তে ওনারা মনে হয় অনেকটা রাগান্বিত হয়ে যাচ্ছে। গ্যাসটা যেন সরকার যদি সুবিবেচনা করে মানুষের, জনগণের দিকে তাকিয়ে, আমরা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গ্যাসটা এই এলাকার সবাই পাই, এটা আমাদের দাবি। এমন পরিস্থিতিতে সমাধানের আশ্বাস দূরের কথা, উল্টো নিজেদের অপারগতার কথা জানালেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আপনার 40 পিএসসি বাইরে হইব, কিন্তু এখানে ঢুকেই মনে করেন 10 পিএসসি, 10 পিএসসি ঢুকে বাইরে হইব 5 পিএসসি। উপর থেকে যেভাবে নির্দেশ দেয় সেভাবেই আমরা তিতাসকে চলি। তিতাস তো আলাদা কোনো নিজস্ব সব কিছু তা না। তিতাসের উপরে পেট্রো বাংলা আছে, পেট্রো বাংলার উপরে মিনিস্ট্রি আছে, তারা যেভাবে চালাতে বলে আমাদের ম্যানেজমেন্ট সেভাবে। লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরে বলেন, সমস্যার একমাত্র সমাধান তাদের তেল বিক্রয়ের কমিশন ন্যূনতম 7% করা, সহজ অধিদপ্তরে ইজারা ভূমির ইজারা মাসুল বহাল রাখা থেকে শুরু করে 10টি দাবি উল্লেখ করে সরকারকে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তারা। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শেষ,
বুধবার পর্যন্ত মুলতবি। এনবিআর বিলুপ্ত, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অধ্যাদেশ জারি করল সরকার। এবং লিবিয়ায় মিলিশিয়া নেতা নিহত, গোলাগুলি সংঘর্ষ, বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।